জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো, বন্দনা করি মা গো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। এই গানটা কেন গাইলাম? অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা। এই গানটা কেন গাইলাম তার যেমন একটা গুরুত্ব রয়েছে, ঠিক সেভাবেই আমরা চলে যাব খ্রিস্টীয় দশম থেকে একাদশ শতাব্দীতে। মূলত এই সময়কালেই অবিভক্ত বাংলায় শুরু হয় বিশ্বহরি অর্থাৎ মা মনসার পুজো। কি ভাবছেন তো মা মনসার কথা কেন বলছি? তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরোটাই বুঝতে পারবেন। আগের একটি ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম পূর্ব বর্ধমানের ভরতপুর গ্রামের এক ঐতিহাসিক তথ্য বৌদ্ধ স্তূপ। যারা এখনও দেখেনি তারা দেখে নেবেন। আর আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের কসবা গ্রামে। গলসি বা পানাগড় থেকে কসবা যাওয়ার বাস পাওয়া যায়। পানাগড় থেকে 14 কিলোমিটার, গলসি থেকে 12 কিলোমিটার। তবে আমি সাজেস্ট করব পানাগড় হয়ে আসার জন্য, কারণ পানাগড় থেকে এই কসবা গ্রামে আসার জন্য অনেক বাস, টোটো, ছোট ছোট জিপ গাড়িও থাকে। তো চলুন আজকে আমরা চলে যাই মূল মন্দিরে, অর্থাৎ চাঁদ সদাগরের সেই চম্পকনগরীতে। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আবার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই দেখলাম বাস, অটো, টোটো, ছোট ছোট গাড়ি যেগুলো রয়েছে সেগুলো তো করে এখানে আসা যায়। তো আমরা এই রাস্তা ধরে এখন যাব। আমি এসেছিলাম পানাগড় হয়ে, আর কসবা বাস স্ট্যান্ডে নেমেই আমি কসবা বাস স্ট্যান্ড থেকে হেঁটেই চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আপনারা চাইলে টোটো করেই আসতেই পারেন, কিন্তু বেশি দূরত্বে না। কসবা বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথেই দূরত্বের এই মন্দিরটি রয়েছে, চাঁদ সদাগরের চম্পকনগরী। এই বটবৃক্ষটি দেখছে, এটি কিন্তু বহু প্রাচীন, কয়েকশো বছর আগের পুরনো এই বটবৃক্ষ। কত কিছু সাক্ষী রয়ে গেছে এই বটবৃক্ষটি। দেখতেও কিন্তু খুব সুন্দর। চাঁদ সদাগরের হয়তো নিজের হাতেই লাগানো সেই বটবৃক্ষ হতেই তো পারে, না হওয়ার তো কিছু নেই। বছর বছর ধরে সাক্ষী রয়ে গিয়েছে এই বটবৃক্ষ। আর এই যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, শিবরাত্রির সময় কিন্তু এখানে অনেক বড় করে মেলা বসে। আর এখন দেখুন চারিদিকটা পুরো খা খা করছে। এই পিছনে আমার পিছনে যে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন, বড় গ্রাউন্ড মাঠের মতো, তো এখানটায় কি হয় শিবরাত্রির টাইমে না, এখানে প্রচুর বড় একটা মেলা বসে। এখন দেখুন পুরো জায়গাটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, দু একজন লোকজন ছাড়া আর কেউ কোথাও নেই। চলুন আমরা মন্দিরের ভেতরে যাব। জানি না মন্দির এখন খোলা আছে কি না, যদি খোলা থাকে তাহলে তো খুব ভালোই, তাহলে তোমাদেরও দেখাতে পারবো। চলো মন্দিরে যাওয়া যাক। মন্দির আমার সামনেই আছে, এই যে মন্দির এখানে। চলো মন্দিরে ওঠা যাক। আপনারা সকলেই জানেন চাঁদ সদাগর ছিলেন শিবের উপাসক, তাই তিনি শিবেরই পুজো করতেন। আর এই হলো সেই শিব মন্দির। অন্যদিকে মা মনসা চাঁদের কাছে পুজো কামনা করলে শিবভক্ত চাঁদ তাকে প্রত্যাখ্যান করেন। মনসা ছলনায় আশ্রয় নেয় তখন। কথা আমাদের সকলেরই জানা। এই মন্দিরের পুজো শুরু হয় সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত এই মন্দিরে পুজো শুরু হয়। তবে আমি যে সময় গেছিলাম সে সময় কিন্তু মন্দির বন্ধ ছিল, কারণ আমি গেছিলাম 12:30টার পরে, অর্থাৎ দুপুরবেলা। এখানে এসে আমার এত ভালো লেগেছে যে সত্যি এখানকার প্রাকৃতিক পরিবেশ আমার মন কেড়ে নিয়েছে। তো চলুন এবার মন্দিরের ভেতরে একটু যাওয়া যাক, ভেতরটা একটু পরিদর্শন করে দেখি, আপনাদেরকেও দেখায় এই প্রাকৃতিক চারিদিকটা। এই যে এখানেও কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, তার পাশে কিন্তু নন্দীকে বসানো রয়েছে। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখুন, চারিদিকটা সবুজে সবুজ। আপনারা আসলে অবশ্যই আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাবে। এরকম একটা জিনিস দেখতে পাবেন যেখানে আমরা বইতে, পাঠ্য বইতে পড়েছি বা শুনে এসেছি মনসা মঙ্গলের কথা, চাঁদ সদাগরের কথা, চাঁদ সদাগরের বাণিজ্যের কথা। আর এই যে এই হলো সেই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটির কিন্তু আবার অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই শিবলিঙ্গটি আবার এই গ্রীষ্মের সময় কিন্তু অনেকখানি ছোট হয়ে যায়। যখন শিবরাত্রি হয় তখন আবার এই শিবলিঙ্গটি অনেকটি বড় আকার ধারণ করে। এই ঘটনাটি কেন হয় তা অবশ্য কারোরই জানা নেই। আর এই মন্দিরের ভেতরে না কী যেন একটা শুয়েছিল, আমি প্রথমে দেখেই ভয় পেয়ে গেছিলাম। এই যে দেখুন দুপুরবেলা চারিদিক ফাঁকা, এরকমভাবে যদি কেউ মন্দিরের ভেতরে পর্দার আড়াল করে শুয়ে থাকে ভয় পাওয়ারই কথা। মন্দিরের চারদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। এই মন্দিরের চারপাশটি কিন্তু ঘোরা যায়,
মানে মন্দিরটিকে পরিদর্শন করা যায় চারিদিক ঘুরে ঘুরে। দেখুন চারিদিকে এত জঙ্গল, এত সুন্দর গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দিয়ে মন্দিরটি যে আবরণ করা রয়েছে, মানে সত্যি মন ভরে উঠবে সকলেরই। আমরা অবশ্য এখন মন্দির দেখছি, এরপরে মন্দিরের আশেপাশের অনেক তথ্য, অনেক ইতিহাসের কথা আমরা জানতে পারবো আর আপনাদেরও জানাতে পারবো। এই মন্দিরের পাশেই কিন্তু একটা পুকুর রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওই পুকুরটি, এই পুকুরটিরও অনেক ইতিহাস রয়েছে, সেসব কথা তো বলবই। লোকমুখে শোনা যে এই পুকুরের পাশে একটা শিবলিঙ্গ ছিল, এগুলো বলাটা ভুল, এখনও সেটি ওখানেই বর্তমান রয়েছে, তো সেটা তো আমরা অবশ্যই দেখব। যেহেতু এখন মন্দির বন্ধ, এখন সময় নয়, বিকাল 4:30 থেকে মন্দির খুলবে, তাই এখন পুরোপুরিভাবে তোমাদেরকে শিবের যে মূর্তি, যে শিবলিঙ্গ রয়েছে সেটা দেখাতে পারলাম না। এই যে তাও আমি যতটা পারলাম পর্দা সরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। জানি না তোমরা কতটা দেখতে পেরেছো। আর অপূর্ব সুন্দর এই জায়গা, আর এখানে অনেক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর একটু দূরে গেলেই আমরা দেখতে পাবো বেহুলা লখিন্দরের যে বাসর ঘরটি ছিল, হেতাল পর্বত, সেই হেতাল পর্বতেও কিন্তু আমরা যাব। বহু প্রাচীন এই মন্দির, বহু প্রাচীন, এখন অবশ্য নতুন করে রেনোভেট করা হয়েছে। চলুন তাহলে সেই লাল পুকুর থেকে ঘুরে আসি। ধীরে ধীরে অনেক পুণ্যার্থী আসছে একে একে। আর ওয়েদারটা এখানে গরম থাকলেও এই মন্দির চত্বরে প্রবল ঠান্ডা, প্রবল ঠান্ডা। আর এই যে সেই প্রাচীন পুরনো বটগাছ, আর এটাই হলো চাঁদ সওদাগরের শিব। চাঁদ সওদাগর এই শিবলিঙ্গকেই পুজো করতেন। এবার আমরা ওই পুকুরের কাছে দেখে আসবো, যে পুকুরের জলটি লাল, সেই পুকুর থেকে আমরা ঘুরে আসবো। আর যেটা বললাম, শিবের মাথা কেটে নেওয়ার পরে যে রক্তের পুকুরটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু এটা। আর এখানে জলটা শুনেছি নাকি লাল ছিল। ইভেন আমি নিজেও একবার এসেছিলাম যখন, তখন কিন্তু এখানটা লাল জলই ছিল। এখানে প্রচুর পদ্ম ফুল ফুটে থাকতো, কিন্তু এখন এখানে জলটা সেই রকম আর লাল নেই। আমার মনে হয় এটা পুরোটা এখন এই জমির জল হয়তো ভরে রয়েছে। আর দাঁড়াও তোমাদের দেখাই আমি শিবটার মাথাটা কাটা, যে সেই শিবটাকে আমি দেখাই, সেই শিবলিঙ্গটাকে দেখাই। আর এই গাছগুলো দেখছো, 5 রকমের গাছ এখানে রয়েছে, পঞ্চবটী আসন যেটা বলা হয়। আর এখানে এই ঢিল বেঁধে রাখলে, মানত করে রাখলে মানত পূর্ণ হয়। ঢিল বেঁধে তারপর সেই ঢিল খুলে দিয়ে যেতে হয়। দেখুন প্রচুর এখানে বাধা আছে, এই দেখো এখানে প্রচুর বাধা আছে, পুরো গাছ জুড়েই শুধু এই ঢিল বাধা আছে। আর এই হলো সেই মাথা কাটা শিবলিঙ্গটা, এই যে দেখো মাথাটা কাটা শিবলিঙ্গ। ওই দূরে দেখা যাচ্ছে মনসা মন্দিরটি। অ্যাকচুয়ালি মনসা মন্দিরটি এখানে স্বপ্নাদেশে একজন পেয়েছিল যে ওখানেই নাকি মনসা মন্দিরটি ছিল। কলকাতায় তার বাড়ি ছিল, সে এসে এখানে ওই মন্দিরটি আবার নতুন করে রিনোভেট করে। এখানে আগে অনেক বাড়ি ছিল, পুরনো বাড়ি, কত ভগ্নস্তূপ এখানে এখনও রয়ে গেছে। এই যে দেখো এই জায়গাটা একটা পুরনো বাড়ি আছে। আর এই হলো মন্দির, আর এর ঠিক পিছনেই রয়েছে হেতাল পর্বত, সেখানেও আমরা যাব। তার আগে আমরা এই মনসা মন্দিরে ঘুরে আসি একটু তোমাদের নিয়ে, চলো দেখে আসি। প্রচণ্ড রোদ গরম, প্রচণ্ড রোদ গরম, প্রচুর রোদ, আর অসহ্য ঘাম হচ্ছে, অসহ্য ঘাম হচ্ছে। চলো আমরা প্রায় এসেই পড়েছি এখানটায়। এই যে মন্দির, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কাছ থেকে তো দেখাবো অবশ্যই। প্রচণ্ড রোদ গরম। এই সেই মনসা মন্দির। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা এটাকে দেখেছিলাম,
কিন্তু এটা এরকম অবস্থা ছিল না, এটা একদম পুরো ভেঙে চুরে একদম সেরকম অবস্থাতেই ছিল। এটাকে নতুন করে রিনোভেট করা হয়েছে। এখানেই নাকি মনসাকে পুজো দেওয়া হয়েছিল, এখানেই চাঁদ বেনে মনসাকে পুজো দিয়েছিল। এটি নিয়ে অনেক মতবিরোধও রয়েছে। অনেকে মনে করেন বাংলাদেশের চম্পকনগর রয়েছে, যেটা কিনা বগুড়াতে অবস্থিত, কিন্তু এখানে আমরা ইতিহাসকে সাক্ষী করে ইতিহাসের তথ্যকে তুলে ধরব। এখানে প্রামাণ্য বিষয়বস্তু বলতে আকবরের রচিত আইনি আকবরেতে সরকার মাদারনের অন্তর্গত চম্পাইনগরী পরগনারও উল্লেখ পাওয়া যায়, যা বর্তমানের পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত। বর্ধমান শহরের 16 ক্রোশ পশ্চিমে ও বুদবুদের দক্ষিণে দামোদর নদের উত্তরের তীরে কসবা চম্পাইনগরী অবস্থিত। মনসামঙ্গলের কাহিনী থেকে আমরা জানি চাঁদ সওদাগর ছিলেন পরম শৈব এবং তিনি তার বসতভিটায় শিব মন্দির তৈরি করে শিবের আরাধনা করতেন। অর্থাৎ আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ কসবা পূর্ব বর্ধমানের চম্পাইনগরী যেটা, সেটাই কিন্তু আইনি আকবরীতে রচিত রয়েছে। অর্থাৎ বাংলাদেশ নয়, পূর্ব বর্ধমানেই এই কসবা বা চম্পকনগরী বর্তমান এখনও রয়েছে। শুধু এটিই নয়, এখানে কিন্তু আরও একটি তথ্য রয়েছে, যেটা কিনা গাঙ্গুর নদী। সেটাও আপনাদের পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা দেখাবো। বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল কাব্যে উল্লেখ করেছেন যে চন্দ্রধর বণিক বাণিজ্য তরী সপ্ত গ্রাম ও গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত ত্রিবেণী হয়ে সমুদ্রপথে যাত্রা করত। অর্থাৎ ত্রিবেণী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এর থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে গাঙ্গুর নদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে, আর এই কসবা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে। আমরা এখানে কোনো রকম কোনো দ্বন্দ্বে যাচ্ছি না, আমরা শুধুমাত্র ঐতিহাসিক তথ্যগুলিকেই তুলে ধরছি। চম্পাইনগরী বা কসবাকে নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু সেই মতবিরোধের কথা বলতে গেলে এখন ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ইতিহাসকে তুলে ধরা ও অসংরক্ষিত জিনিস যেগুলি এখন পড়ে রয়েছে সেগুলি যাতে যথাযথভাবে সংরক্ষিত হয় সেটাকে তুলে ধরার চেষ্টাই আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে করে থাকি। আপনারা যারা অফবিট লোকেশন পছন্দ করেন তারা কিন্তু কম খরচে এই জায়গায় চলে আসতে পারবেন। আর এই যে এখন যে এই ভাঙা দেওয়ালগুলি আপনারা দেখছেন, এটা কিন্তু নীলকুঠি। আগে কিন্তু এখানে নীল চাষও করা হতো। চলুন তাহলে এবার আমরা সেই হেতাল পর্বতে যাই। হেতাল পর্বত, যেখানে চাঁদ সওদাগর লক্ষিন্দর ও বেহুলার বাসর ঘর তৈরি করেছিলেন। অনেকটাই উঁচু, যারা বয়স্করা রয়েছেন তারা হয়তো এখানে ঘুরতে আসলে এতটা পথ তারা এইভাবে উঠতে পারবে না। আর এই যে দেখুন এখানে কত ভাঙা ইট পড়ে রয়েছে, কত ভগ্ন স্তূপ এখানে পড়ে। এই সমস্ত ঐতিহাসিক জিনিস এখানে এভাবেই পড়ে রয়েছে, এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এই জায়গাটির উন্নতি একমাত্র আমরাই করতে পারি। আমরা সকলে মিলে যদি এই জায়গাটার তথ্যকে তুলে ধরি তবেই কিন্তু এই জায়গাটার উন্নতি হবে। আমরা তো অনেক টাকায় খরচ করে নানান জায়গায় ঘুরে থাকি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ঘরের কাছেই যে এত সুন্দর দৃশ্য রয়েছে সেই দৃশ্যতে আমরা একবার দেখে আসলেই পারি। আসুন পরিবারের সকল সদস্যদের নিয়ে এখানে একবার ঘুরেই যান না, আশা করি ভালো লাগবে। আর এই যে এই শিলনোড়াটি দেখলেন, এটি কিন্তু বেহুলা এই শিলনোড়াতেই কিন্তু মশলা বাটতেন। আর কথিত আছে যে লোকমুখে শোনা যে এই যে পুকুরটা দেখালাম মাত্র, এই পুকুরটা কিন্তু বেহুলা যে ভাতের ফ্যান ঝরাতো সেই ফ্যান ঝরিয়ে এই পুকুরটা তৈরি হয়েছিল। আর এখানে কিন্তু একটা ছোট্ট করে বেহুলা লক্ষিন্দরের মন্দিরও করা রয়েছে। এই যে দেখুন এখানে বেহুলা লক্ষিন্দর রয়েছে, পাশেই মা মনসাকে রাখা রয়েছে। এই মন্দিরটাতেও কিন্তু অনেক এই ঢিল বাঁধা রয়েছে, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা হয়তো এসে এই ঢিল খুলে দিয়ে যাবে। আজ আমরা যতটুকু পারলাম ততটুকুই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। ভবিষ্যতে আরও এরকম ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করবো ভালো লাগবে আপনাদের প্রত্যেকের। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। দেখা হচ্ছে পরের একটি ব্লগে, ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।